সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে। যোগ দিয়েছে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল। সংস্কারের কিছু বিষয়ে আপত্তি আছে বিএনপির। সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে জামাত। তত্ত্বাবধায়ক সরকার না হলেও তাদের অতীতের ধারাবাহিকতায় তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন। সংস্কার বিষয়ে জামাত ইসলামী ঐক্যমতের ভিত্তিতে সরকারকে সহযোগিতা করবে, সে ব্যাপারেই আমরা ইনশাআল্লাহ সরকারের আলোচনা শুনে আমরা আমাদের ভূমিকা ইনশাআল্লাহ রাখব। জুলাই সনদের উপর নির্ভর করে জাতীয় সংসদ নির্বাচন কবে হবে ব্রিফিংয়ে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জুলাই চার্টারের উপরে নির্ভর করবে যে আমাদের ইলেকশনের ডেটটা কবে। তা অলরেডি আপনারা দেখেছেন প্রফেসর ইউনূস বলেছেন যে মোস্ট লাইকলি ইলেকশনটা হবে এই ডিসেম্বরের মধ্যে। এবং হাসিনাকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্র, পিলখানা হত্যাকাণ্ড, মন্তব্য অ্যাটর্নির। খুনিকে আশ্রয় দিয়ে মুখোমুখি প্রতিবেশী রাষ্ট্র। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবির। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে এই সভা শুরু হয়। সভায় উপস্থিত হয়েছেন বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, 12 দলীয় জোট সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা। এখানে এই বৈঠকে আছেন 6টি সংস্কার কমিশনের প্রতিনিধিরা। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে 6টি কমিশন গঠন করা হয়েছে তারা এরই মধ্যে প্রস্তাবনা জমা দিয়েছে সরকারের কাছে। এই বৈঠকে সেসব প্রস্তাবনা বাস্তবায়নের ব্যাপারে দলগুলোর সঙ্গে ঐক্য প্রতিষ্ঠা করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। এছাড়া এই কমিশন নির্বাচন অনুষ্ঠানের তারিখ স্থানীয় না জাতীয় নির্বাচন আগে সে বিষয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত জুলাই চার্টার হিসেবে গৃহীত হবে। সংস্কারের বিষয়ে ঐক্যমত্য পৌঁছাতে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক চলছে সেখানে রয়েছেন সহকর্মী বেলায়েত হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বেলায়েত, আমাদের জানাবেন যে এই যে 6টি কমিশন ইতিমধ্যেই তাদের প্রস্তাবনা জমা দিয়েছে, সেখানে রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি এবং জামাতের কিছু মতপার্থক্য তৈরি হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে এই কমিশন কিভাবে কাজ করবে এবং তাদের সাথে তো আপনাদের কথা হয়েছে, রাজনৈতিক যে নেতা কথা বলেছেন আপনাদের সঙ্গে, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আবির। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার গঠনের পর তারা পর্যায়ক্রমে 11টি সংস্কার কমিশন গঠন করেছে। এরপরে আরেকটি কমিশন গঠন করেছে যেটিকে বলা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। আর এখানে আজকের যে সভা, জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকে যে প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে, সেই সভায় আলোচনা হবে প্রথম দিকে যে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল তাদের সুপারিশগুলো নিয়ে। আর আজকের সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল, এছাড়া বাসদ, ইসলামী আন্দোলন, গণতন্ত্র মঞ্চ সহ ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলে কিন্তু আজকের এই সভায় যোগ দিয়েছেন। মূলত এই যে 6টি সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে, প্রস্তাবনা তো আসলে অনেক। বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন 150টির মতো সুপারিশ করেছে। এভাবে সংবিধান সংস্কার কমিশনও প্রায় 200-এর মতো সুপারিশ করেছে। বিভিন্ন সংস্কার কমিশন কিন্তু বিভিন্ন সুপারিশ করেছে। প্রত্যেকটি সুপারিশের বিষয়ে আসলে পুঙ্খানুপুঙ্খ হয়তো আলোচনা হবে না। মোটা দাগে যে সুপারিশগুলো নিয়ে বর্তমান রাজনীতির মাঠে বিতর্ক চলছে সেগুলো নিয়ে কিন্তু জাতীয় ঐক্যমত গঠনের জন্য এই কমিশন কাজ করছে, সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য নেবে। বিশেষ করে যে বিষয়টি যে সংস্কার কতটুকু করবে এবং কতটুকু নির্বাচনের আগে করবে, কতটুকু নির্বাচনের পরে করবে, এটা নিয়ে আলোচনা হবে। স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট হবে নাকি আসন ভিত্তিক ভোট হবে, এই বিষয়গুলো নিয়ে কথা হবে। বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি আমাদেরকে যেটি বলেছেন যে সংস্কার কমিশনের যেসব প্রস্তাবনায় রাজনৈতিক দলগুলো একমত হবে সেই প্রস্তাবনাগুলোকে নিয়ে একটা
চার্ট সাজানো হবে। সেই চার্টকে তারা বলছেন যে জুলাই চার্টার। সেখানে এই চার্টারের যখন প্রকাশ করা হবে তখনই আসলে স্পষ্ট হবে যে এই চার্টারের ঠিক কোন জায়গাটা গিয়ে নির্বাচন স্থান পায়, কোন মাসে গিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি জুলাই চার্টার প্রকাশের পর স্পষ্ট হবে। আজকে সবার শুরুতেই বিএনপি নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটা জানিয়েছেন যে এটি অন্তর্বর্তী সরকার, এটি একটি তত্ত্বাবধায়ক সরকারের মতো। কোনো তত্ত্বাবধায়ক সরকার অতীতে স্থানীয় সরকার নির্বাচন করেছে এই ধরনের কোনো উদাহরণ নেই, সুতরাং তারা স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে এই মুহূর্তে একমত নয়। তারা বলছেন যে ঐক্যমত্যের ভিত্তিতে যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো করে যাতে দ্রুত জাতীয় নির্বাচন দেয় এই আলোচনাটা তারা করবেন এবং এই মতামতটি তারা তুলে ধরবেন। অন্যদিকে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কার কাজে তারা সরকারকে পূর্ণ সহযোগিতা দিবে। আমরা গত কয়েকদিন থেকে রাজনীতির মাঠে যে আলোচনাটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতির মাঠে সবচেয়ে বড় যে দুটি শক্তি, একটি বিএনপি একটি জামাত, সেখানে বিএনপি এবং জামাতের মোটা দাগে অন্যতম প্রধান বিষয়গুলো নিয়ে আমরা দেখছি যে মত দ্বিমত রয়েছে। সেখানে আজকের এই বৈঠকের দিকে গোটা দেশের মানুষ তাকিয়ে আছে যে আজকের এই বৈঠকে তারা কোন কোন বিষয়ে একমত হয়। আমরা অপেক্ষা করছি বৈঠক থেকে বেরিয়ে তারা গণমাধ্যমের সামনে কি বিষয়ে কথা বলবেন, সেজন্য আমরা অপেক্ষা করছি। তো এই ছিল বৈঠকের এখনকার মতো। পরবর্তী সংবাদে আরও বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আবির। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো বৈঠক করছে, সেই খবর জানছিলাম। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। এছাড়াও সংস্কারের কিছু বিষয়ে আপত্তি আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কারের বিষয়ে সরকারকে সহযোগিতা করবে তার দল। বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা শুরুর আগে সাংবাদিকদের কথা বলেন তারা। আমরা আগে সংসদ নির্বাচন চাই। অতীতে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার এসেছে সবাই প্রথম কাজ করেছে জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে। এটি সেই সেন্সের তত্ত্বাবধায়ক সরকার না হলেও তাদের অতীতের ধারাবাহিকতায় তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন। আমরা ওনার আলোচনা শুনি এবং আমরা সেখানে আমাদের মতামত দিয়ে আমরা সরকারকে সহযোগিতা করব। সংস্কার বিষয়ে জামাত ইসলামী ঐক্যমতের ভিত্তিতে সরকারকে সহযোগিতা করবে, সে ব্যাপারেই আমরা ইনশাআল্লাহ সরকারের আলোচনা শুনে আমরা আমাদের ভূমিকা ইনশাআল্লাহ রাখবো। জুলাই সনদের উপর নির্ভর করছে জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রবেশের আগে তিনি সাংবাদিকদের আরও জানান, এরই মধ্যে অন্তর্বর্তী সরকার যতটুকু সম্ভব সংস্কার করবে। 6 মাসে আমরা আশা করছি যে এই যে 6টা কমিশন যে রিপোর্টগুলো দিল সেই রিপোর্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পলিটিক্যাল পার্টির সাথে এই কনসেনসাস কমিশনের একটা আলাপ হবে। আলাপ হয়ে যেটা আসবে যে যেই রিকমেন্ডেশনগুলো সমস্ত পলিটিক্যাল পার্টি কনসেনসাসের ভিত্তিতে নিবে, সেটা সবাইকে আমাদের আশা থাকবে যে সবাই এই পলিটিক্যাল পার্টিগুলো এটা পরবর্তীতে সাইন করবে। যেই সাইন হবে সেই সাইন ডকুমেন্টটা হবে হচ্ছে জুলাই চার্টার। সেই জুলাই চার্টারের উপরে নির্ভর করবে যে আমাদের ইলেকশনের ডেটটা কবে। রাজনীতির মাঠে জাতীয় স্থানীয় নির্বাচন আয়োজন যখন মুখোমুখি অবস্থানে, তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করলেন, সংসদ নির্বাচনের মতো মূল কাজ বাদ দিয়ে সরকার অন্য কাজে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না। আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় তারাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। আরও জানাবেন সিফাত শাহরিয়ার। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে সরকার, এমন আশ্বাস মিলেছে ইতোমধ্যে। তবে রাজনীতির মাঠ এখন সরগরম, আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন এই আলাপে। এ নিয়ে প্রতিদিনই যুক্তি ও পাল্টা যুক্তি দিচ্ছে দলগুলো। আমাদের কি উপরে তারা কিন্তু আধিপত্য বিস্তার। চলমান ইস্যু নিয়ে শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনের মতো মূল কাজ বাদ দিয়ে সরকার যদি অন্য কাজে গুরুত্ব দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না। জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন হয়, এখন সেটি সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমে শুরু করে দেই, তো তাহলে এটা গ্রহণযোগ্য হবে। পূর্বের অনেকে উদাহরণ দেয়, পূর্বের উদাহরণ আর ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের উদাহরণ তো এক হওয়ার কথা না, সেটা এক হবে কেন?
নির্বাচন নিয়ে রিজভির সাথে সুর মেলালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। প্রেস ক্লাবে অন্য এক আলোচনায় বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের যৌক্তিকতা নেই। দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তারা এই তিনটি দলের আদলে তাদের দল এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের জন্য পরিকল্পনা করছে। এই মাটিতে লালিত পালিত হয়েছে, তাদের কাছে বিদেশি নেতাদের মতবাদটা এত জনপ্রিয় হলো কেন? আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় তারাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন করতে হবে। খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে, তারা 71 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকিয়ে রাখতে চেয়েছে। জনগণকে সংগঠিত করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সতর্ক হতে হবে, চারিধারে ষড়যন্ত্র। এ সময় বক্তারা গণতন্ত্রের পক্ষের শক্তিকে আরো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই সরকার যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে না পারবো ততক্ষণ আমাদের কাজ শেষ হয়েছে, এটা আমাদের ভাবার কোনো কারণ নাই। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির সামনে কথা বলছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সে কথাটা তিনি উল্লেখ করেছেন। আর গুরুত্বপূর্ণ যেটা ইতিমধ্যে আপনারা সবাই জানেন, জাতিসংঘের মানবাধিকার যে কমিশন, তারা আমাদের এই ফ্যাসিস্ট রেজিমে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে গণহত্যা, সেই গণহত্যার ব্যাপারে তারা যে স্বীকৃতি তারা দিয়েছেন তাদের রিপোর্টে, এর পরে বাংলাদেশে যে গণহত্যা যে সংগঠিত হয়েছে এর স্বীকৃতি, এর যে গ্রাভিটি, এটা নিয়ে প্রশ্ন তুলবার কোনো অবকাশ দেশে অথবা বিদেশে কারো নাই। এই পর্যায়ে তিনি আলোচনাগুলো হয়েছে। এখন বিভিন্ন রাজনৈতিক দল তারা সংক্ষেপে, আজকে যেহেতু সূচনা বক্তব্য, তারা কিছু কিছু করে কথা বলবেন। হয়তো আসরের বিরতি পর্যন্ত একটা সেশন চলবে, আসরের বিরতির পরে এটা হয়তো সম্পন্ন হবে। ঐক্যমত কমিশনের প্রধান প্রফেসর ইউনুস তার সমাপ্তি বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই প্রারম্ভিক আলোচনাটা এটা আজকে সম্পন্ন হবে। আমরা 3-4টা কথাকে পরিষ্কার করে বলেছি। একটা কথা যেটা আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে যে অনেকগুলো কমিশন হয়েছে, কিন্তু বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি। কারণ দুর্বৃত্তের অর্থনীতি আর দুর্বৃত্তের যদি দুর্বৃত্তায়নের যদি অর্থনীতিতে বহাল থাকে, তাহলে কিন্তু আপনি কোনো রাজনৈতিক যে সংস্কার, এটা শেষ পর্যন্ত টেকসই নাও হতে পারে। আমরা বলেছি যে এখনো পর্যন্ত সময়টা শেষ হয়ে যায়নি। বৈষম্য বিলোপের ব্যাপারে যদি কোনো সংস্কার কমিশন করা যায় সেটাকে ইতিবাচকভাবে আমরা নেব। 2 নম্বরে বলেছি তাদের যে বিশাল রিপোর্ট, তাদের উচিত হবে আগামী 3 থেকে 5 দিনের মধ্যে এই রিপোর্টগুলো তারা যদি বিভিন্ন রাজনৈতিক দল অংশীজনের কাছে পৌঁছাতে পারেন, সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। 3 নম্বর যে কথাটা আমি উল্লেখ করেছি যে আমাদের সরকারের 3টা গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে গণহত্যা যেটা সংগঠিত হয়েছে তার বিচার, 2 নম্বর হলো আলাপ আলোচনা করে সংস্কার সম্পন্ন করা, এবং এবছরের মধ্যেই আমাদের 13শ জাতীয় সংসদের নির্বাচন। কারণ মানুষ 16টা বছর ধরে এই অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করেছে। আর আমি পরে যেটা আমরা উল্লেখ করেছি সেটা হলো যে অনেকেই নির্বাচন এবং বিচারের বিপরীতে, অনেকে সংস্কার এবং বিচারের বিপরীতে নির্বাচনটাকে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা বলেছি সেটা একটা ভুল উপস্থাপনা, কারণ সবাই আমরা বিচার চাই, প্রত্যেকের সংস্কারটা চান। সুতরাং বিচার এবং সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি মনে করি সেটা করতে পারলেই আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা হাঁটতে পারি। আর শেষে আমি যে কথা বলেছি, চরিত্রের দিক থেকে সরকার হচ্ছেন একটা দল নিরপেক্ষ, একটা অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল, বিশেষ কোনো মতাদর্শের প্রতি সরকারের পক্ষপাত থাকার কথা নয়। সুতরাং সরকার তার এই নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য তারা অক্ষুণ্ণ রাখবেন এবং রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ অংশীজন সবাইকে আস্থায় নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা বোঝাপড়ায় আসতে পারবো এবং নির্বাচন সহ পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের ব্যাপারে আমরা সিদ্ধান্তে আসতে পারবো। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং চলছিল, আমরা এতক্ষণ সেখানে ছিলাম।
আগামী সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে ভোট চাইলেন জামাত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। দুপুরে ঝালকাঠিতে জামাত ইসলামীর কর্মী সম্মেলনে এই আহ্বান জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে যারা সরকার গঠন করেছে তারা কেউই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। আন্দোলন করে জালেমকে তাড়াতে পারলেও জুলুম দূর হয়নি। এই জুলুমকে তাড়াতে হলে দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আপনারা কি জাতীয় সংসদে ইসলামকে পোষাতে চান? এরকম জালসার কথাবার্তা বললে, সম্মেলন করলে কি হয়ে যাবে? জাতীয় সংসদে লোক পাঠাতে হবে যারা কোরআনের আইনের পক্ষে কাজ করবে। কথা ঠিক কিনা বলে? এজন্য বাংলাদেশে যারা যারা ইসলামের পক্ষে কাজ করতে চায় তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আমরা ভোট কেন্দ্রে একটি ব্যালট বাক্স রাখতে চাই যাতে ইসলামের ভোট এক জায়গাতে পড়তে পারে। কথা ঠিক কিনা? আওয়ামী লীগকে ক্ষমতায় রাখায় আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল পিলখানা হত্যাকাণ্ড। বাংলাদেশে আধিপত্য বিস্তার ও লুটপাটের রাজত্ব কায়েম করতে প্রতিবেশী রাষ্ট্র এই ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে এফডিসিতে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে গত 15 বছর ধরে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে আওয়ামী লীগ। এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল বলা যাবে না, তবে বিচারিক কার্যক্রমে মাস্টার মাইন্ডদের বাদ দেওয়া হয়েছিল, তাদেরও বিচারের আওতায় আনা হবে। এই বিডিআর হত্যাকাণ্ড কোনো অর্ডিনারি ক্রাইম ছিল না, এটা কোনো অর্ডিনারি মিউটিনি ছিল না। এটা আমার রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, আমার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য, এদেশে নৈরাজ্যবাদী শক্তিকে দীর্ঘস্থায়ী ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করার জন্য আমার 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। সংস্কারের বিষয়ে ঐক্যমত্য পৌঁছাতে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে শুরু হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন প্রেস সচিব, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আজকে একটি ঐতিহাসিক দিন। আজকে ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর আজকে ডায়ালগ শুরু হয়েছে। আজকে বলা যায় যে এটা প্রস্তুতিমূলক সভা। সেখানে আজকে প্রফেসর ইউনূসের নেতৃত্বে ন্যাশনাল কনসেনসাস কমিশনের মিটিংয়ে 26টা দল এবং জোটের প্রায় 100 জনের মতো পলিটিশিয়ান ছিলেন। অনেকে কথা বলেছেন, কথা এখনো চলমান। আমরা বলতে পারি প্রায় 10 জনের মতো কথা বলেছেন। এখন আসরের নামাজের একটা বিরতি দেওয়া হয়েছে, তারপরে আবার ডায়ালগটা চলবে। যতগুলো পার্টিকে আমরা ইনভাইট করার কথা ছিল সবাইকে ইনভাইট করেছি এবং সবাই এসছেন। বিএনপির নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের নেতৃত্ব দিচ্ছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তাদের ভাইস প্রেসিডেন্ট। আজকের চিফ অ্যাডভাইজার তার কথায় বলেছেন, উনি বলেছেন যে প্রথম 6 মাসে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজকে ডায়ালগের মাধ্যমে দ্বিতীয় অধ্যায়ের শুরু হলো। আমরা ওনার পুরো 24 মিনিটের একটা স্পিচ ছিল। আমরা পুরো স্পিচটা আপনাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, আপনারা দেখবেন। এটা একটা, আমি বলবো যে খুবই ঐতিহাসিক একটা স্পিচ উনি নিয়েছেন যে আমরা যেই বাংলাদেশকে গড়তে চাচ্ছি এই ডায়ালগের মাধ্যমে, সেই ডায়ালগ তার প্রতি পুরো দেশের এবং ইন্টারন্যাশনাল সবার সমর্থন আছে। ইন্টারন্যাশনাল যতগুলো বড় বড় দেশ আছে তারা বলেছে তোমাদের কি চাই, আমরা তোমাদের সাথে আছি। এবং একই সাথে ইউনাইটেড নেশনের পূর্ণ সমর্থন আছে। এবং উনি বলেছেন যে যেই প্রতিবেদনটা আসলো ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্টটা আসলো, এতে মোটামুটি এখন পুরো পৃথিবী জানতে পেরেছে কি রকমের ভয়ানক একটা হত্যাযজ্ঞ হয়েছিল এবং কে অর্ডার করেছিল এবং কিভাবে এই বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছিল। তো সেই থেকে আমরা সেই ম্যাস আপরাইজিংয়ের পরে নতুন যে বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেই নতুন বাংলাদেশের সাথে পুরো পৃথিবী এবং বাংলাদেশের সবাই আছে। আজকে একটা মহৎ একটা উদ্যোগ শুরু হলো এবং আমরা এই দ্বিতীয় যাত্রার মাধ্যমে বাংলাদেশ কী রকম বাংলাদেশ আমরা চাই
এটা নির্ধারিত হবে। থ্যাংক ইউ। আর আজকে যারা যারা ছিলেন সে বিষয়ে আমাদের ডেপুটি প্রেস সচিব বলছেন। ধন্যবাদ। আজকে যে রাজনৈতিক দলগুলো এবং জোট আজকে এখানে উপস্থিত আছেন, আমি তাদের নামগুলো বলছি, আপনারা একটু কাইন্ডলি নোট নেবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী, জাতীয় নাগরিক কমিটি এলডিপি, এবি পার্টি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ডেমোক্রেটিক লেফট ইউনিটি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাসদ গণ অধিকার পরিষদ, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, জামায়াতে উলামা ইসলামী, জমিয়তে উলামা ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় মুক্তি কাউন্সিল, গণফোরাম, আমজনতার দল, লেফট ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর আজকে কো চেয়ারপারসন ন্যাশনাল কনসেনসাস কমিশনের আলী রিয়াজ উনিও বক্তব্য রেখেছেন এবং মিটিংটা কন্ডাক্ট করছেন মনির হায়দার, যিনি কোঅর্ডিনেশনে কাজ করছেন। থ্যাংক ইউ। রাজনী, আমরা তো বর্ণনা দিলাম, আপনি একটু ভিডিও ইয়েটা নিয়ে নিন। থ্যাংক ইউ। ফরেন সার্ভিস একাডেমির সামনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলছিলেন, আমরা এতক্ষণ সেখানে ছিলাম। হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়া বেশি নেবার কোনো সুযোগ নেই। এজেন্সিগুলো প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে পুরান পল্টনে বিশ্ব কল্যাণ পাবলিকেশনস আয়োজিত ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন রচিত ইসলামী বিধিবিধান গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, কোনো এজেন্সি যদি হাজিদের সাথে প্রতারণা করে তাদের বিরুদ্ধে শুনানি করা হবে। দোষী হলে তাদের লাইসেন্স ও জামানত বাতিল করা হবে। প্রয়োজনে রাষ্ট্রীয় আইনে মামলা করা হবে। তিনি বলেন, এবার 1000-এর নিচে কোনো এজেন্সি হাজি পাঠাতে পারবে না। আগামী বছর থেকে অনুমোদন পেতে এজেন্সিগুলোকে ন্যূনতম 2000 হাজি পাঠাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ হয়েছে 11 জন। এদের মধ্যে অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানান 3 জনের অবস্থা আশঙ্কাজনক। জাভেদ আব্দুল্লাহ জানাবেন বিস্তারিত। মাহাদি ও সুরাহার দুপরিবারের 11 সদস্য শুক্রবার রাতে শবে বরাত উপলক্ষে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাসায় চলছিল পিঠা বানানোর কাজ। এ সময় হঠাৎই গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে শিশু ও নারীসহ দুপরিবারের মোট 11 জন দগ্ধ হয়। রাতেই তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে। অবস্থার অবনতি হলে পরে নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। স্বজনদের অভিযোগ, চিকিৎসা সেবা ঠিকমতো পাচ্ছেন না রোগীরা। সরকারি ছুটি থাকায় চিকিৎসকের উপস্থিতি নিয়েও প্রতিক্রিয়া জানান তারা। যে সবাই আমরা একসাথে খামু বা একটা অনুষ্ঠানের মতো করছে, ওই টাইমেই মানে চুলায় ডিস্টার্ব দিছে। ওরা গেছে, গ্যাসের গন্ধ পাইয়া পরে যাই চুলারই করতে যাইয়াই বাস্ট হয়ে গেছে। একটা রোগীর পা নখ পর্যন্ত উঠে আছে পুরা। আমার পেশেন্টগুলো যেভাবে পড়ে রয়েছে, আমার ভাই বোন যেভাবে পড়ে রয়েছে, ওরা ওইটার থেকে কোনো কেয়ারই করলো না। ওদের সাথে রাগ করার পরে আমার শুধু একটা পেশেন্টকে এখন উপরে নিয়ে গেছে। এই বড় যে ডাক্তার, এদের যে একটা দিব, ওই ডাক্তারটা নাই। সবাই ছুটিতে থাকলেও কর্মরত ডাক্তার এখানে অবশ্যই থাকার কথা, কিন্তু সেই ডাক্তার তো আমরা দেখতেছি না। এমন অভিযোগকে অস্বীকার করে বার্ন ইউনিটের যুগ্ম পরিচালক বলেন, রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা করা হচ্ছে। আর আবাসিক সার্জন জানান, দগ্ধদের চিকিৎসা সেবায় ঘাটতি নেই তাদের। 2 জন রোগী আছে, তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন। একজন হচ্ছে 99% পুড়েছে এবং আরেকজন হচ্ছে 95%। তো ওনাদেরকে আমরা এসডিইউতে শিফট করছি। আর বাকি আরও 2 জন রোগীকে আমরা এসডিইউতে শিফট করছি। আর 2 জন রোগীকে আমরা ছুটি দেওয়ার মতো, কিন্তু আপাতত আমরা ওনাদেরকে এখানে অবজারভেশনে রেখে চিকিৎসা চলমান রাখবো। হয়তো ওনাদের ব্যাপারে আমরা আগামীকালকে সিদ্ধান্ত নিব। ফ্লেম এবং স্টিম বার্ন একসাথে হয়েছে গ্যাস সিলিন্ডার বার্ন। প্রত্যেকটা পেশেন্টই খুবই নাজুক পরিস্থিতির মধ্যে আছে। তার মধ্যে 3 জন অত্যন্ত মারাত্মক কন্ডিশনে, যাদের আসলে নো হোপ আমরা বলতে পারি। আর আদার্স যে 5-6 জন, তাদেরও শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণেই এই অনেক রিস্কের মধ্যে আছে। এই মুহূর্তে আমাদের পোস্টমর্টমে 6 জন রয়েছে। আইসিইউতে আমরা পেশেন্ট নিয়েছি, এইচডিইউতে আছে টোটাল 11 জন পেশেন্ট। আর একটা পেশেন্ট এই মুহূর্তে ওটিতে আমরা স্কারোটমি করছি। শুক্রবার রাতে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর আবাসিক ভবনের 2য় তলায় সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। রাতে বাসার ভেতরে থাকা শিশু ও নারী সহ দগ্ধ হন 11 জন।
জাবেদ আব্দুল্লাহ, এখন ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর বিজ্ঞান ইউনিটে 1896টি আসনের বিপরীতে 77 জন শিক্ষার্থী লড়ছেন। ঢাকা সহ দেশের 8 বিভাগের বিশ্ববিদ্যালয়ের সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার বিজ্ঞান ইউনিটে 1,46,694 জন শিক্ষার্থী আবেদন করেছেন। ভর্তি পরীক্ষার মোট সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষা এমসিকিউ এবং লিখিত হয়েছে। ভর্তি পরীক্ষার মোট নম্বরে ছিল 100, তার মধ্যে 60 নম্বরের এমসিকিউ এবং 40 নম্বরের লিখিত। এমসিকিউ পরীক্ষা 45 মিনিট এবং লিখিত পরীক্ষা ছিল বাকি 45 মিনিট। জুলাই আন্দোলনে মুমূর্ষু অচেনা যুবককে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ পারভীন অবশেষে আলো ফিরে পেলেন তার চোখে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে কর্নিয়া। তবে যাত্রাবাড়ির 18 জুলাইয়ের ভয়াল স্মৃতি তাকে এখনও পুড়িয়ে মারছে প্রতিনিয়ত। 6 মাসে জাতীয় চক্ষু বিজ্ঞান ও ভিশন আই হাসপাতালে 4 জনের চোখ বিনামূল্যে কর্নিয়া প্রতিস্থাপন করা হলেও অপেক্ষমান আছে আরও 40 জন। এদিকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের তথ্য বলছে, চোখে আঘাতপ্রাপ্তদের প্রায় 70% ভুগছেন মানসিক অস্থিরতায়। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদন। ভয়ঙ্কর 24-এর 18 জুলাই যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ নিহতদের রক্তাক্ত স্তূপের মধ্যে আটকে পড়া মুমূর্ষের হাতের ইশারায় ছুটে গিয়েছিলেন নারী শ্রমিক পারভীন। তাকে টেনে বের করতেই আবারও পুলিশের গুলি। বুকের ওপরে লাশ হয়ে গেল অচেনা সেই যুবক। ততক্ষণে একটি গুলি চোখ ভেদ করে পারভীনের কর্নিয়ায় আঘাত হানে। বাম চোখে অন্ধকার নেমে আসে পারভীনের। পরে একটা ছাত্র পুরো শরীরে আহত, এত মানুষের মধ্যে দিয়ে লড়ে উঠছে। পরে আমি দৌড়াই গেছি, উঠাই এনে যান খাড়া করলাম, দৌড়াইয়া পুলিশগুলো ওই পাড়াতে বাইরিয়ে আইসে। সমানে ওরে গুলি করা লইছে, ওর শরীরের রক্ত সব ছিটা ছিটা আমার গায়ে। ওই সারাটা আমার কোলে হিয়ানি মারা গেছে গই। 6 মাস পর শ্রীলঙ্কা থেকে আনা কর্নিয়ায় নতুন করে চোখের আলো ফিরেছে তার। গুলি যাওয়ানে আমার এই চোখের মধ্যে আইয়া পড়লো, মনে হলো কি যে এত বড় একটা ইট চোখের মধ্যে কেউ মাইরা দিছে। এতটা খারাপ লাগছে, মনে কলজাটা বাড়ি করে নইয়া গেল। বরিশালে গুলিবিদ্ধ হয়ে ডান চোখের দৃষ্টি হারিয়েছিল তরিকুলও। আন্তর্জাতিক সংস্থা ফেডারেশন অব ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন ও যুক্তরাষ্ট্র প্রবাসী হাফিজুর রহমানের সহযোগিতায় শ্রীলঙ্কা থেকে আনা 2টি কর্নিয়া পারভীন ও তরিকুলের চোখে প্রতিস্থাপন করা হয়। বিনামূল্যে পাওয়া কর্নিয়া প্রতিস্থাপনের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে ভিশন আই হাসপাতাল। আন্দোলনে আহত কর্নিয়া গ্রহীতাদের ধানমন্ডির ভিশন আই হাসপাতালে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। তবে প্রথম 2টি বিনামূল্যে করে দিলেও পরবর্তী প্রতিস্থাপনের ব্যয় বহন করতে দাতব্য সংস্থা বা যে কোনো হৃদয়বানের সহযোগিতা চেয়েছে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। যে কেউ যদি আমাদের কাছে নাম লিখে দেয়, নাম জানাতে চায় যে হ্যাঁ আমরাই পরবর্তী কর্নিয়া যদি লাগবে, কারণ অন্তত একজন রোগীর দায়িত্ব আমি নিব, আমাদের তালিকাভুক্ত থাকলো। রোগী এবং এই ব্যক্তি সরাসরি ব্যক্তিগত যোগাযোগ করুক, এটাই আমরা চাই। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের তথ্য বলছে, আন্দোলনে সারা দেশে গুলিবিদ্ধ হয়ে এক চোখের আলো হারিয়েছেন 5 শতাধিক। 50-এর বেশি 2 চোখের আলো হারালেও একেবারে কিছুই দেখতে পান না প্রায় 20 জন। চোখে আঘাতপ্রাপ্তদের প্রায় 70% মানসিক অস্থিরতায় ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন, আঘাত পাবার 2 সপ্তাহ পরেও যারা চোখের সঠিক চিকিৎসা পাননি তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অধিকাংশ ক্ষেত্রেই যে গুলি এটা বের করা যায় না, এটা একদম চোখের পিছনে চলে যায় এবং দৃষ্টিশক্তি অধিকাংশ ক্ষেত্রেই এটা স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যায়। আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত প্রায় 1100 জনের মধ্যে প্রায় 70 জনের কর্নিয়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত 40 জনের একান্তভাবে কর্নিয়া প্রতিস্থাপন প্রয়োজন। কিন্তু দেশে কর্নিয়া না থাকায় দীর্ঘ 6 মাসে মাত্র 4 জনের কর্নিয়া প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। শেষবারের ন্যায় শ্রীলঙ্কা থেকে কর্নিয়া এনে বাকিদের কর্নিয়া প্রতিস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভিশন আই হাসপাতাল।
মুজাহিদ শুভ, এখন, ঢাকা। সঙ্গীতাগণে আরও এক নক্ষত্রের পতন। না ফেরার দেশে পাড়ি জমালেন আমি বাংলায় গান গাই সহ অনেক কালজয়ী গানের রচয়িতা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। ৮৩ বছর বয়সে শনিবার সকালে মারা গেছেন বর্ষিয়ান এই সঙ্গীতশিল্পী। কলকাতার MSKM হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফুসফুস ও হৃদরোগ সহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। গত 2 সপ্তাহ হাসপাতালের ICUতে চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এই শিল্পী। 1942 সালের 25 জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল। 1947 সালে দেশ ভাগের সময় সপরিবারে পাড়ি জমান ভারতে। ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন। তার অসংখ্য গানের মধ্যে আমি বাংলায় গান গাই গানটিকে তাকে বিশেষভাবে পরিচিত করে তোলে শ্রোতা মহলে। খেলার প্রসঙ্গ, শিরোপা জেতার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইতিমধ্যেই দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দর্শক সমর্থকরাও চাইছেন নাজমুল হোসেন শান্তর হাতে ট্রফি উঠুক। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক বলছেন বাস্তবমুখী রাখতে হবে প্রত্যাশার পারদ। ওয়াসিউল হক পান্থ জানাবেন বিস্তারিত। আমি বাঙালি সাপোর্ট করবো অবশ্যই। চায়ের দোকান থেকে বন্ধুদের আড্ডা, সবাই মেতে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির আলোচনায়। বড় কথা হচ্ছে রিকি পন্টিং এর একটা কিন্তু জবাব দিতে হবে। বৈশ্বিক আসরে এখন পর্যন্ত টাইগারদের সেরা সাফল্য এসেছে এই টুর্নামেন্টেই। 2017 সালে সমর্থকদের প্রত্যাশা এবারের আসর সফলতায় বিগত সময়কে ছাড়িয়ে যাবে। সমালোচকদের জবাব মাঠের ক্রিকেটেই দিবে নাজমুল হোসেন শান্তর দল। তারুণ্যের হাত ধরে সাফল্যের প্রত্যাশা সবার। সিনিয়র জুনিয়রের কম্বিনেশন, সাথে তারুণ্যের যে একটা এক্সট্রা শক্তি তা এবং দল ফর্মে আছে, ভাগ্য সহায় হবে। আমি একেবারে সর্বোচ্চ আশাবাদী যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেছি। বাংলাদেশে এখন বর্তমানে হচ্ছে যে লাইন আপটা যে রয়েছে, আমার মতে এটা অবশ্যই তারা অনেক ভালো একটা পারফরমেন্স করবে। ফাইনাল পর্যন্ত যাওয়ার মতো উপযুক্ত একটা লাইন আপ। সবাই যদি সবার জায়গা থেকে ভালো খেলে তাহলে আমার মনে হয় বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালো করবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রার আগে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলে গেছেন শিরোপা জেতার লক্ষ্যেই টুর্নামেন্টে পা রাখছে বাংলাদেশ। অধিনায়কের আত্মবিশ্বাস কিংবা সমর্থকদের আশার পারদ আকাশচুম্বী হলেও উচ্চাকাঙ্ক্ষী নন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, বরং আকাশ কুসুম কল্পনা না করে বাস্তবমুখী হওয়ার আহ্বান তার। আমার টিমটা যদি পুরো গোছানো থাকতো, আমার টিমটা যদি ভালো পারফরমেন্স প্লেয়ার থাকতো, এখন কিন্তু অনেক গ্যাপ তৈরি হয়েছে। আমরা পজিটিভ নিয়ে থাকতে চাই, বাট তারপর আমি ওভারঅল বলবো আমরা মুখে খেলি বেশি আমরা মাঠের থেকে। তা আমাদের কথা মাঠের খেলাটা খেলো, একটা বিট করে তো একটা যেতে হবে। তা আমি আগেই আমার ট্রফিটা দিক দিয়ে পাবো। ট্রফি তো অনেক দূর, আমার খেলে যেতে হবে। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে বৈশ্বিক টুর্নামেন্টে গেছে টিম বাংলাদেশ। সাবেক এই অলরাউন্ডারের পরামর্শ তরুণদের ওপর প্রত্যাশার চাপ না বাড়িয়ে স্বাভাবিক খেলার সুযোগ করে দেয়ার। আমি বললাম না, আমি এদের ব্লাইন্ড ছেড়ে দিব। এদের এখন ওখানে আর বাড়ি খেয়ে আগে মজবুত হোক। ইয়াং যত প্লেয়ার আছে এদের আপনি ফ্রিভাবে থাকতে হবে এবং ফ্রিভাবে খেলতে দিবে। দেখা যাচ্ছে 1 বছর 2 বছর পর ঠিকই দেখবেন এদের মতো সার্ভিস দিবে। তবে বড় মঞ্চে সাকিব আল হাসানের অনুপস্থিতি দলকে ভোগাবে বলে মনে করেন মোহাম্মদ রফিক। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। দর্শক সমর্থকদের প্রত্যাশা বৈশ্বিক আসরের যে ট্রফি খরা সেটি এই টুর্নামেন্ট দিয়ে ঘুচাতে পারবে বাংলাদেশ। প্রত্যাশা ও প্রাপ্তির মেলবন্ধন কতটুকু ঘটাতে পারবে টাইগাররা? ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। ভারতের বিপক্ষে এশিয়া কাপ বাছাইয়ে ম্যাচের আগে জাতীয় দলে প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়ায় নিজেকে সৌভাগ্যবান মন রহমত মিয়া। ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন দলের সবাই। আরও জানাবেন ফারহান ইসা। এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচের জন্য হ্যাভিয়ার ক্যাবরেরা ঘোষিত প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের রক্ষণভাগের খেলোয়াড় রহমত মিয়া। ভারতের বিপক্ষে ম্যাচের আগে নিজের সেরাটা দিতে প্রস্তুত দলের সবাই। হাভিয়ারের টার্গেট হচ্ছে বল পজিশন রেখে আমাদের পারফরমেন্স ডেভেলপ করা। 2 বছরের জন্য দেশের নারী ও পুরুষ ফুটবলে নতুন কিট স্পন্সর হয়েছে দেশীয় ব্র্যান্ড দৌড়। চেনা ব্র্যান্ডের ভিড়ে দেশীয় ব্র্যান্ড স্পন্সর হওয়ায় খুশি ফুটবল বোদ্ধারা। বাংলাদেশ দলের জন্য দারুণ এক প্রাপ্তি মানছেন ফুটবলাররা। গত দিনও স্পন্সর ছিল, বাট আলটিমেট একটা প্রপার কিট স্পন্সর যেটা বলে সেটা ছিল না। তো আমি আসলে ধন্যবাদ দিতে চাই আমাদের ফেডারেশনকে। অ্যাজ এ প্লেয়ার এটা গর্বের বিষয় যে দেশীয় ব্র্যান্ড আমাদেরকে স্পন্সর করতেছে এবং আমরা তাদের তৈরিকৃত জার্সি বলেন, অন্যান্য কিটস যেমন টি শার্ট আছে, ট্রাভেলের টি শার্ট আছে এবং আমরা মাঠে যখন খেলবো তখন জার্সি পরতে পারবো তাদেরই। একজন খেলোয়াড় হিসেবে নিজ দেশকে রিপ্রেজেন্ট করাকে সবচেয়ে বড় ব্যাপার মানেন ডিফেন্ডার রহমত মিয়া।
আসন্ন ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রাথমিক দলে জায়গা পেয়ে উচ্ছ্বসিত তিনি। মূল দলে সুযোগ পেলে দিতে চান সামর্থ্যের সবটুকু। ন্যাশনাল টিমে জায়গা পাওয়া ডেফিনেটলি প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন এবং এটা একটা প্রাইডের জায়গা। সো দেশকে প্রতিনিধিত্ব করা প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন। সো যেহেতু আমি প্রাথমিক স্কোয়াডে আছি, সো ডেফিনেটলি আমি চেষ্টা করব ফাইনাল স্কোয়াডে থাকার, এবং যদি সুযোগ আসে দেশকে প্রতিনিধিত্ব করা, তখন ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলবো এবং দেশের জন্য ভালো রেজাল্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। লাল সবুজের জার্সিতে হামজা চৌধুরী যুক্ত হয় দেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে অনেক। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা আসলে দলের শক্তি বাড়বে, দলে ফুটবলের গতিও বাড়বে। ভালো খেলোয়াড়ের সংস্পর্শে এলে সবাই অনুপ্রাণিত হবে, এমনটাই বিশ্বাস রহমতের। একটা ভালো প্লেয়ারের সংস্পর্শে থেকে অন্যান্য প্লেয়াররা কিন্তু বুস্ট আপ হয় এবং পারফরমেন্স আপ হতে থাকে। সো যেহেতু হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের একজন প্লেয়ার, উনি অনেক বড় মানের প্লেয়ার, আমাদের টিমের সাথে যখন যোগ হবে সবাই আরও মোটিভেটেড হবে ভালো পারফর্ম করার জন্য। আশা করতেছি যে ফুটবলটা খেলতেছে সেখান থেকে আরও ভালো ফুটবল খেলবে। আগামী 25 মার্চ শিলংয়ে এশিয়া কাপের বাছাইয়ের প্রথম লেগে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ফারহান ইহসান, এখন, ঢাকা। রাজধানী ইসলামবাগের একটি বাসায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, এই 8টি ইউনিট যে ফায়ার সার্ভিসের যারা আগুন নিয়ন্ত্রণে আনলো, ঠিক কত ঘন্টার চেষ্টায় আগুনটি নিয়ন্ত্রণে আসলো, কিভাবে আগুন লেগেছিল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি, বিস্তারিত বলবেন? মূলত এখনও কিভাবে আগুন লেগেছিল সেটি এখনও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মানে অফিসিয়ালি কোনো ধরনের বার্তা দেওয়া হয়নি। তবে আগুন লেগেছিল 3:17 দিকে এবং 3:25 পরে এখানে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি আসে এবং এরপরে কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে প্রায় যদি বলা হয় যে 30 মিনিটের একটি প্রচেষ্টার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনও পর্যন্ত আমরা দেখছি যে টিনের যে ভবনটি ছিল সেই ভবনের উপরে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা উপর থেকে ভিতরে পানি দিচ্ছেন পাইপে করে এবং যে ধোঁয়া এখনও দেখছি উঠছে। আগুন মোটামুটি তাদের নিয়ন্ত্রণে চলে আসছে, কিন্তু আগুন নেভানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনও চলছে। আমরা ভিতরে যতটুকু দেখেছি যে এবং এখানকার স্থানীয় যারা আছে তারা যেটি বলছে যে এখানে একটি প্লাস্টিকের একটি কারখানা ছিল এবং আজও কিন্তু সেখানে কর্মচারীরা কাজ করছিল। যদিও আজকে বন্ধের দিন, সেই হিসেবে কাজ কম চলছিল এবং ভিতরে কিছু মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল। তাদের সেখান থেকে তারা কতটুকু বের হতে পেরেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটি এখনও বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন পাশ থেকে আগুন নেভানোর বা পুরোপুরি যে নেভানোর কাজ সেটি এখনও করছেন। স্থানীয় যেসব জনগণ রয়েছে, নাগরিকরা রয়েছে, তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে। তবে এখানে একবারে ইসলামবাগের মানে রাস্তার পাশেই হওয়ায় এখানে উৎসুক জনতার একটি ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে এবং ঠিক বুড়িগঙ্গা যে নদীর পাশে মেন রাস্তা রয়েছে ইসলামবাগের, সেই রাস্তার পাশে এই এলাকাটিকে বলা হয় কামালবাগ এবং এখানে আমরা নিচে দেখছি যে বেশ কিছু এবং বিভিন্ন ধরনের বাসাবাড়িতে ব্যবহার করা হয় সেরকম কিছু প্লাস্টিক পণ্য আমরা দেখতে পাচ্ছি নিচে এবং কিছু গুদামজাত করা হয়েছে কিছু প্লাস্টিক পণ্য, যেসব পণ্য মূলত রিসাইকেল করা হয়, অর্থাৎ পুনর্ব্যবহারের জন্য এসব পণ্যগুলো ভেঙে সেখান থেকে আবারও পণ্য তৈরির জন্য যে প্লাস্টিকের যে কাঁচামাল তৈরি সেটির একটি কারখানা এখানে সম্ভবত ছিল, আমরা যতটুকু দেখে বুঝতে পারছি এখানে। এবং এই যে ঘরটি এখন দেখা যাচ্ছে, এই ঘরটির মূলত পেছন সাইডে আগুন লেগেছে এবং পাশের ঘরটিতে বেশ মূলত আগুনের সূত্রপাত হয়েছিল এবং এই ঘরটিতে খুব অল্প পরিমাণ আগুন, এখনো পর্যন্ত খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু পাশের ঘরটিতে পুরোপুরি আগুন একেবারে তার ভিতরে যেসব পণ্য ছিল বা প্লাস্টিক জাতীয় পণ্য থাকায় পাশের ঘরটিতে পুরোপুরি আগুন একবারে ভস্ম করে দিয়েছে সব কিছু। প্লাস্টিক পণ্য হয় এগুলো হচ্ছে আগুন পরিবাহী এবং আগুনের তীব্রতা আরও বেশি আকার ধারণ করে প্লাস্টিক পণ্য হওয়ার কারণে। ফলে ওই ঘরটির মধ্যে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিছু শ্রমিক সেখানে ঘুমন্ত অবস্থায় ছিল আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয়দের সাথে কথা বলে।
এবং কিছু শ্রমিক সেখানে অল্প স্বল্প কাজ করছিলেন। আজকে যেহেতু ছুটির দিন, সেই হিসেবে কাজের কর্মতৎপরতাও অনেক কম ছিল। সেই হিসাবে এখানে কর্মচঞ্চলতা কম থাকলেও শ্রমিকদের একটি অবস্থান ছিল। তো আমরা দেখছি যে এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল এবং স্বেচ্ছাসেবক কিছু লোকজন এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন এবং স্থানীয়রা সেখানে সহযোগিতা করছেন। তবে আগুন নিভে গেছে বলা হচ্ছে এবং নিয়ন্ত্রণে চলে এসেছে ফায়ার সার্ভিসের, কিন্তু কতটুকু পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কতক্ষণ সময় লাগবে সে বিষয়ে কিন্তু ফায়ার সার্ভিস এখনো কিছু বলেনি। এখান থেকে আমরা দেখছি যে উপরে যে টিনগুলো রয়েছে সে টিনগুলো সেখান থেকে খুলে বের করে তার ভিতর দিয়ে পানি দেওয়ার চেষ্টা করছে এবং শুরুতে একজন ব্যক্তি উপরের যে দেওয়াল রয়েছে সেই দেওয়াল ভেঙে কিন্তু ভিতরে পানি দেওয়ার চেষ্টা করেছে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে সেই নিয়ন্ত্রণের কাজ কিন্তু তারা নিয়েছে এবং এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। তো আমরা এখানে এসে যেটি দেখতে পেলাম যে রাজধানী ইসলামবাগের একটি বাসায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছিল, সেই খবর আমরা জানছিলাম। আমাদের জানাচ্ছিলেন সহকর্মী মুন্নাফ রশিদ। এর সাথে শেষ করছি এখন বিকেলের আয়োজন। তার আগে প্রধান খবরগুলো আরও একবার। যে স্বপ্নের জন্য তরুণরা আত্মত্যাগ করেছে তেমনই একটা দেশ গড়তে হবে, জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। সংস্কারটা যেন এমনভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি। আইনগুলো ঠিক করে নিয়েছিলেন বলেই আজকে আমরা মজবুত কাঠামো তৈরি করতে পেরেছি, যার উপরে ভিত্তি করে আমরা দেশ গড়ার কাজ নিয়েছি। সংস্কারের কিছু বিষয়ে আপত্তি আছে বিএনপির। সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে জামায়াত। তত্ত্বাবধায়ক সরকার না হলেও তাদের অতীতের ধারাবাহিকতায় তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন। সংস্কার বিষয়ে জামায়াত ইসলামী ঐক্যমতের ভিত্তিতে সরকারকে সহযোগিতা করবে, সে ব্যাপারেই আমরা ইনশাআল্লাহ সরকারের আলোচনা শুনে আমরা আমাদের ভূমিকা ইনশাআল্লাহ রাখব। জুলাই সনদের উপর নির্ভর করছে জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, ব্রিফিংয়ে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জুলাই চার্টারের উপরে নির্ভর করবে যে আমাদের ইলেকশনের ডেটটা কবে। তা অলরেডি আপনারা দেখেছেন প্রফেসর ইউনূস বলেছেন যে মোস্ট লাইকলি ইলেকশনটা হবে এই ডিসেম্বরের মধ্যে। এবং হাসিনাকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্র, পিলখানা হত্যাকাণ্ড, মন্তব্য অ্যাটর্নির। খুনিকে আশ্রয় দিয়ে মুখোমুখি প্রতিবেশী রাষ্ট্র। এ ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.এখন.tv, এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।